আরশাদ 2 ডিগ্রি উপরে। সে মোটামুটি সময় দিয়ে দিয়েছে। আজ বিকেলেই মামলা ডিসমিস করে আসামি খালাস দিতে হবে। চিন্তায় মগ্ন ছিলেন রাফিজা বেগম, তখন আরশাদ এসে তার সামনে ঝড়ের গতিতে এসে দাঁড়ায়। বাজখাই কণ্ঠে বলে উঠে সে, কি চিন্তা করলে? আরশাদের এমন ধারা কথা শুনেই চমকে উঠলেন রাফিজা বেগম। আরশাদের কথা শুনে মনে হচ্ছে সে বাজারে যে সবজি কেনার কথা বলছে। আরে এটা তো বাড়ির বউ আনার কথা হচ্ছে। এভাবে কি কয়েক ঘন্টায় সিদ্ধান্ত নেওয়া যায়? আমি কি বাজারে যে টমেটো কিনতে যাব? আমি বলি একটা কথা বোঝো আরেক কথা। আমি বললাম রূপুর ব্যাপারে কি ভাবলে? বাহ! রূপু, কি উন্নতি আমার ছেলে, বাহ বাহ! তা তোর এই রূপু কি বাজারে কিনতে পাওয়া যায়? যে আমি ঘণ্টাখানেকের মধ্যে চিন্তা করেই কিনে ফেলব? পাগল হয়ে গেলা নাকি? ডেট এক্সপায়ার গঞ্জিকা সেবন করলা? শরীর ঠিক আছে? একটা চর দিয়ে 24টা দাঁত ফেলায় দেব। মায়ের সাথে ফাজলামি করিস কত্তবর সাহস? ফাজলামি করছি না, যা চোখে দেখছি সেই প্রেক্ষিতে কথা বলছি। রূপু বাজারের পণ্য নাকি? তোমার ঘরের হবু বউ। আমি এখনো ঠিক করিনি সে আমার হবু পুত্রবধূ। জোরতাহীন গলায় হিনহিনে কণ্ঠে প্রতিবাদ করে উঠলেন রাফিজা বেগম। তার কপালে ভাঁজ স্পষ্ট। আরশাদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না তার। আহসান সাহেবের মৃত্যুর পর একা হাতে 2 ছেলেকে তিনি মানুষ করেছেন। হ্যাঁ, তার পরিবার তাকে বটগাছের মতো তাকে ছায়া দিয়েছে। অবশ্য এই নানাবাড়ির জোরেই ছেলে দুটো এত বেহুল্লা হয়েছে। অনেকটা আদরে বাদর যাকে বলা হয়। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আমি যদি না চাই তাহলে ওই রূপু না ফুপু আমার এই ঘরের চৌকাঠও পার হতে পারবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর তুমিও কথাটা মুখস্থ করে করে নাও, আমার বউ রূপুই হবে। সেটা তুমি চাও বা না চাও। দরকার হলে নাই বা উঠলাম তোমার ঘরে বউ নিয়ে। ছোট মামা, মামির বিয়েতে আপত্তি নেই। বড় মামার মেয়ে পছন্দ। নানু এক পায়ে রাজি। পারলে আজ বিকেলে মেয়ে দেখতে যাবেন। বিয়ের পর ওখানে বউকে তুলব। আরশাদও কম যায় না। মার কথায় ভ্রুক্ষেপ না করে বুলেটের গতিতে কথাগুলো বলে দিল। আরশাদের এমন কথায় দমে যাবার মানুষ রাফিজা বেগম একেবারেই নন। বাঁকা হাসি হেসে বললেন, আর খাওয়াবি কি? সে মুরুদ আছে তোমার? এই বয়সে চাকরি তো দূরে থাক, পকেট মানিটুকু বড় ভাই দেয়। মাস্টার্সও শেষ হয়নি। তা বউকে কি তার মামাশ্বশুর খাওয়াবে? জানতাম এটাই বলবে। আমার বউকে আমি খাওয়াবো। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সেই ব্যবস্থা করা হয়ে গেছে। 15,000 টাকার চাকরি পেয়েছি। এখন স্যালারি কম কিন্তু 6 মাস পর বাড়বে। হা, এখন বলো কি করবে? আরশাদের কথায় কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছেন না রাফিজা বেগম। একেবারে কিস্তিমাত করে দিল এই হাঁটুর বয়সী ছেলে। তার কিছু বলার আগেই পাশ থেকে স্পষ্ট কণ্ঠে আরাফাত বলে উঠল, ওর কোনো ভাইটাই থাকলে নাম্বারটা দিস। কথা তো আগে পারতে হবে। হুট করে দল নিয়ে গেলেই তো হবে না। সবকিছুর নিয়ম আছে। আরাফাতের কণ্ঠ শুনেই আরশাদ চুপ হয়ে গেল। শুধু আরাফাতকেই জমের মতো ভয় পায় আরশাদ। মাথাটা হেলিয়ে নিঃশব্দে হ্যাঁ বলল সে। আরাফাতের কথাটা শুনেই সোফায় বসে পড়লেন রাফিজা বেগম। ভেবেছিলেন আরাফাত আসলে সে হয়তো তার দলে নাম লিখাবে। কিন্তু কিসের কি? উল্টো মেয়ের ভাইয়ের নাম্বার চাচ্ছে। মার অখুশি মুখটা যেন সবচেয়ে অপছন্দ আরাফাতের। ধীরে মায়ের পাশে গিয়ে বসল সে। ধীর কণ্ঠে বলল, কি হয়েছে মা? কি হবে? আমার কোনো সিদ্ধান্তের কোনো দাম আছে নাকি? সব তোরাই ঠিক লড়ে ফেলছিস। আমার কোনো দরকার নেই। এখন আছি তো বুঝছিস না, মরে গেলে কাঁদবি দেখিস। এই সংলাপটি যেন মায়েদের স্লোগান। যখনই কিছু মন মতো হয় না এই সংলাপ দিয়ে সন্তানের সাথে জিতে যেতে চান। রাফিজা বেগম ও কোণঠাসা হয়ে এই সংলাপই দিলেন। আরশাদের তাতে ভ্রুক্ষেপ না হলেও আরাফাতের ঠিকই হবে। এবং সেটা হয়েছেও। কোমল কণ্ঠে বলল, মা তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তোমার মেয়ে পছন্দ না হলে বিয়ে হবে না। ব্যাস। তবে তার জন্য আগে মেয়ে দেখতে হবে। আমার তো মনে হয় মেয়ে বেশ গুণী। তোমার অকর্মা ছেলেকে কর্মঠ করে ফেলেছে। সে চাকরি করবে ভাবা যায়। মেয়েটাকে আগে দেখি কি বলো। আর তোমার ছেলেকেও তো তাদের পছন্দ হতে হবে। এটা কেমন কথা বাবু? কেন হবে না আমার ছেলেকে পছন্দ? তুমি মেয়ের মা হলে দিতে এই ছাগলের সাথে মেয়ের বিয়ে? হ, আমার ছেলে 100তে একটা। উনাদের ভাগ্য ভালো আমি তাদের বাড়ি ছেলে বিয়ে দিতে যাব। তাহলে তো হয়েই গেল। আমি তাহলে কথা বলি? হুম, বল। দেখি যে। আরাফাতের দ্বারাই রাফিজা বেগমকে সামলানো সম্ভব। অনেকটা খোলা বাঘিনী সে। কখন কার উপর হামলা করবে তার ঠিক নেই। তবে এই বাঘিনী ছেলে বলতে পাগল। বিশেষ করে আরাফাত। তার বাবু যদি বলে দিন তো দিন।
তার বাবু যদি বলে রাত তো রাত। শুধু বাবুর বিয়েটা দিতে পারলেই তার যেন শান্তি। রাত 8টা। বইয়ের মাঝে ডুবে আছে সে। বিসিএসটা হয়ে গেলে একটা শান্তি প্রিয়ন্তীর। সরকারি চাকরি নিতে পারবে। বাবার খুব ইচ্ছে ছিল মেয়েও সরকারি চাকরিজীবী হবে। বাবার ইচ্ছে পূরণের চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছে সে। এবার যেভাবেই হোক বিসিএস ক্যাডার হতেই হবে। পড়াশোনার ভেতর কোনো ব্যাঘাত তার পছন্দ নয়, কিন্তু তার পরিবার কেন যেন পড়ার সময়ই তাকে বিরক্ত করবে, এবং সেটা মাত্রাতিরিক্তভাবে। বসার ঘরে শিপন জোরে জোরে চেঁচাচ্ছে। কারণটা অবশ্য প্রিয়ন্তীর বেশ ভালো করেই জানা। সে চেঁচামেচিটা নিজের ব্যর্থতার জন্য করছে। তার প্রমোশন হচ্ছে না কারণ প্রিয়ন্তী বসের বোনকে অপমান করেছে। আবার ছুটকির বিয়ের জন্য সম্বন্ধ আসছে, কিন্তু প্রিয়ন্তীকে বিয়ে তা দিয়ে নাকি তাদের সম্মতি দেওয়া যাবে না। এর উপরে যা একটু ছুটকির বিয়েটার কথা সে আগাচ্ছিল, প্রিয়ন্তী তাতে বাদ সেধেছে। এই বিয়েতে মোটেও প্রিয়ন্তীর সম্মতি নেই। মোট কথা প্রিয়ন্তী তার চক্ষুশূল হয়ে গেছে। প্রিয়ন্তীর সাথে বেশ কথা কাটাকাটিও হয়েছে। আগামীকাল বিকেলে রূপন্তীকে দেখতে আসবে ছেলেরা। তখন যদি প্রিয়ন্তী থাকে তবে নাকি ছুটকির বিয়েটাই হবে না। শিপনের সাথে চিৎকার করার ইচ্ছে প্রিয়র হচ্ছে না। তাই দরজা লাগিয়ে বই নিয়ে পড়তে বসেছে সে। বইয়ের পাতা উল্টাচ্ছিল, তখনই তার দরজায় কড়া নাড়া পড়ে। নিশ্চয়ই জাহানারা বেগম এসেছেন নিজের ছেলের তরফদারি করতে। বিরক্তির সাথে দরজা খুলতেই হুড়মুড় করে রূপন্তী ঘরের ভেতর ঢুকে। কিছু জিজ্ঞেস করার আগেই রূপন্তী হাউমাউ করে কেঁদে ওঠে। রূপন্তীকে এভাবে কাঁদতে দেখে ভ্যাবাচেকা খেয়ে উঠে প্রিয়। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠে, ছুটকি কি হয়েছে? কাঁদছিস কেন? শিপন কিছু বলেছে? ছুটকি, বুবু আমি বিয়ে করব না, প্লিজ ভাইকে নিষেধ করে দাও। রূপন্তী কেঁদেই যাচ্ছে, তার কান্না থামাবার কোনো উপায় পাচ্ছে না প্রিয়ন্তী। কি বলে সান্ত্বনা দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না সে। সে নিজেও চায় না রূপন্তীর এত তাড়াতাড়ি বিয়ে হোক, কিন্তু শিপনের সাথে চেঁচামেচি করে ক্লান্ত সে। দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, শান্ত হো, কান্নাকাটি থামা। এবার শান্ত হয়ে বল কি হয়েছে? আমি একজনকে পছন্দ করি বুবু, কিন্তু ভাই না জানি কার সাথে আমার বিয়ে দেবার কথা বলছে। আমি ওই মানুষটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বুবু। প্লিজ তুমি একটু বোঝাও না ভাইকে, প্লিজ। অস্পষ্ট স্বরে কথাগুলো বলল রূপন্তী। রূপন্তী কাঁদছে, নাক লাল হয়ে এসেছে। ফর্সা মেয়েটাকে কাঁদলে একেবারেই মানায় না। প্রিয়ন্তী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোবাসা জিনিসটাকে খুব ভয় হয় প্রিয়ন্তীর। এমন ভালোবাসার জালে একটা সময় সেও বাধা পড়েছিল। বাবাকে বলেছিল এই ছেলেকে তার ভালো লাগে। বাবাকে যদি তখন সাহস করে বলতো, বাবা আমি এখন বিয়ে করব না, লোকটাকে আমায় চিনার সময় দাও, তাহলে হয়তো আজ এই পরিণতি তার হতো না। রূপন্তীর সাথে এমনটা হোক সেটা সে চায় না। যদি রূপন্তীর পছন্দের ছেলেটি তার যোগ্য হয় তবে তার সাথেই প্রিয়ন্তী তাকে বিয়ে দিবে। কিন্তু আগে ছেলেটির সাথে প্রিয়ন্তী নিজে কথা বলবে। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, দেখতে আসলেই বিয়ে হয়? কে বলেছে তোকে? মানে? আমাকেও দেখতে এসেছিল। আমার বিয়ে হয়েছে? কি করবে তুমি? কাল আসুক, তখন দেখব কি করা যায়। চোখ টিপ্পনি কেটে কথাটা বলে প্রিয়ন্তী। রূপন্তী এখনো তার দিকে হা করে তাকিয়ে আছে। প্রিয়ন্তীর মাথায় কি ঘুরছে সেটা শুধুমাত্র প্রিয়ন্তীই জানে। সেটা বুঝার ক্ষমতার উপর নেই। এম ড্যাশেম 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 ড্যাশ। আরশাদের জন্য অপেক্ষা করছে রূপন্তী। লোকটার আজ আসার কথা সকাল বেলা, কিন্তু কিসের কি? সকাল পেরিয়ে দুপুর হতে চলল, তার আসার নাম নেই। কত কাজ লোকটাকে নিয়ে প্রিয়ন্তীর কাছে যাবে। আজ ঠিক 3টায় সময় দিয়েছে প্রিয়ন্তী, এখন 2:30 বাজে। তাহলে কি লোকটা আসবে না? আজ বিকেল 5টায় তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাকে যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে তো বিয়ে ঠিক হয়ে যাবে। আরশাদকে কাল রাতেই সব বলে দিয়েছিল রূপন্তী। তাহলে এখনো আসলো না কেন মানুষটা? সময়ের কাঁটা পার হচ্ছে, সাথে ধৈর্যের বাঁধও ভাঙছে রূপন্তীর। এভাবে সার্কাসের জোকারের মতো ক্যাম্পাসের বটতলায় বসে থাকার কোনো মানেই হয় না। এখন আরশাদকে ফোন লাগাবে সে। আর মনে যা আসবে তাই বলে ঝাড়বে। পেয়েছেটা কি? 2 বছর হয়ে গেছে তাদের সম্পর্কের, অথচ লোকটার কোনো গুরুত্বই নেই। কাল রাতেই তাকে জানিয়ে দিয়েছিল রূপন্তী, অথচ সে সকালের কথা বলে এখনো আসেনি।
দুপুরের চড়া রোদে মেজাজ যেন আরো চড়াও হয়ে উঠেছে রূপন্তীর। ফোনের পর ফোন দিচ্ছে অথচ একটা বার ফোন অবধি ধরছে না। উল্টো ফোন বারবার কেটে দিচ্ছে সে। এবার উঠে দাঁড়ালো রূপন্তী। ভুল মানুষের জন্য অহেতুক সময়টা নষ্ট করছিল সে। ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে লাগলো রূপন্তী। অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলেই মনে হলো একটা পাহাড়ের সাথে ধাক্কা লাগে রূপন্তীর। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে একজোড়া হাত তাকে সামলে নিল। বাজখাই কণ্ঠে বলে উঠল, হাঁটতেও শিখোনি, একটু হলেই তো পড়ে যেতে। চিরচেনা কণ্ঠটি উত্তপ্ত খরার মাঝে এক পশলা বৃষ্টির ন্যায় কাজ করল রূপন্তীর জন্য। মাথা তুলে তাকাতেই মনের কোনায় একটা স্নিগ্ধ শীতল পরশ বয়ে গেল। কারণ মানুষটি তার যে খুব প্রিয়জন। বিকেল 6টা। বসার ঘরে মানুষের অভাব নেই। মোটামুটি পাত্রপক্ষের ঘরের কেউ বাকি নেই। মোটামুটি পুরো পাড়া নিয়ে এসেছে তারা মেয়ে দেখতে। জাহানারা বেগম হিমশিম খাচ্ছেন। ছেলে বলেছিল মাত্র 3 জন আসবে, কিন্তু এ তো পুরো পাড়া চলে এসেছে। ভাগ্যিস প্রিয়ন্তী বাসায় নেই। নয়তো আপ্যায়ন তো দূরে থাক, এদের এক গ্লাস পানিও সাধতে দিত না সে। উল্টো কিছু একটা বলে ভাগিয়ে দিত। শিপন তাদের সাথে বসে কথা বলছে। স্নেহা রূপন্তীকে সাজাচ্ছে। এর মধ্যেই বেলটা বেজে উঠল। জাহানারা বেগমের মনে একটা কামড় পড়ল। প্রিয়ন্তী কি তবে এসে পড়ল? কথার মাঝেই শিপন উঠে দরজাটা খুলল। দরজা খুলতেই শিপনের মুখটা কালো হয়ে উঠল। দরজার ওপারে প্রিয়ন্তী দাঁড়িয়ে রয়েছে। আজ তার এই সময়ে আসার কথা ছিল না। তার 24 ঘন্টা ডিউটি থাকার কথা, আজ অস্পষ্ট স্বরে সে বলে উঠল, তুমি এখন নিজের ঘরে আসতে কি এখন সময় দেখতে হবে? প্রিয়র অকপটে বলা কথাটা শুনেই শিপন চটে উঠল। হাতটা টেনে ধীর গলায় বলল, ছুটকিকে দেখতে মানুষ এসেছে। কোনো সিন ক্রিয়েট করবে না। আমি চাই না তারা অপমানিত হয়ে বাসা থেকে যাক। মাস্টার হয়েছিস, আমাকে আদব কায়দা শিখাচ্ছিস? মনের রাখিস পৃথিবীতে তোর আগে আমি এসেছি। বলেই শিপনকে অগ্রাহ্য করে ভেতরে ঢুকে পড়ে প্রিয়ন্তী। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ে সোফায় বসা মেহমানদের দিকে। প্রায় 7 থেকে 8 জন মানুষ এসেছে। সবার দিকে একবার চোখ বুলিয়ে সিঙ্গেল সোফার দিকে তাকাতেই প্রিয়ন্তীর চোখজোড়া আটকে গেল। ভেবেছিল এই অদ্ভুত বিরক্তিকর মানুষটির সাথে ইহজীবনে দেখা হবে না। কিন্তু উপরওয়ালা তার ধারণাকে মিথ্যে প্রমাণ করে আরাফাত নামক ব্যক্তিটির সাথে পুনরায় তার দেখা করিয়ে দিল। সিঙ্গেল সোফায় কালো শার্ট পরিহিত শ্যামবর্ণের পুরুষটি বসে রয়েছে। চুলগুলো বেশ কায়দা করে স্টাইল করা। আজ চোখে চশমা নেই, তবে চোখ দেখেই বোঝা যাচ্ছে লেন্স পরে রয়েছে। কারণ আরাফাতের চোখের মণি ধূসর বর্ণের, কিন্তু আজ হালকা নীলাভ লাগছে। অবশ্য বেশ মানিয়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের লেন্স এবং চুলের স্টাইল সব মিলিয়ে সাউথের হিরো হিরো লাগছে। মানুষটার সাথে আজ 2 মাস পর দেখা হয়েছে, ব্যাপারটা প্রিয়ন্তীর কাছে মন্দ লাগছে না। কিন্তু হঠাৎই মনটা উদাস হয়ে গেল। কারণ আরাফাত ব্যতীত সেখানে পাত্রের ন্যায় কাউকেই লাগছে না। তবে কি এই সেই ছেলে যার সাথে ছুটকির বিয়ের কথা শিপন বলছিল? প্রিয়ন্তী চেয়েছিল আরাফাতের সাথে তার প্রফেশনালি দেখা না হোক। কিন্তু সে কখনোই চায়নি এভাবে আরাফাতের সাথে দেখা হোক। অবশ্য একজন 27 বছরের যুবক একজন 21 বছরের যুবতীকেই বিয়ে করতে চাইবে। এটাতে এত অবাক হবার কিছুই নেই। আরশাদ নামক ছেলেটির সাথে আজকে পরিচয় না হলে প্রিয়ন্তী এই বিয়েতে আপত্তি করত না হয়তো। সে পুরুষ একজন পথচারী বাচ্চাকে বাঁচাতে চোখ বন্ধ করে নিজের অর্থ খরচ করতে পারে, সেই মানুষটি তার বোনের জন্য বেশ উপযোগী একজন মানুষ। কিন্তু রূপন্তী আরশাদকে ভালোবাসে। ছেলেটাও মন্দ নয়, সে তাকে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি তার বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবে প্রিয়ন্তীকে। তারপর পুরো পরিবারকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসবে। চিন্তার ঝাঁপিটুকু বন্ধ করে বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো প্রিয়র। অচেনা পুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকলে মানুষ আর চাহনি নিয়ে প্রশ্ন তুলবে। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটিয়ে সবাইকে সালাম দিল সে। শিপন তাড়াতাড়ি দরজা আটকিয়ে ভেতরে আসলো। রাফিজা বেগম অবাক কণ্ঠে বলেন, তোমাকে তো ঠিক চিনলাম না মা। যদি পরিচয়টা দিতে। সাথে সাথেই শিপন পেছনে থেকে বলে উঠল, আমার বড় বোন। আপু, উনি পাত্রের মা। ওহ, ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আন্টি? আল্লাহ রেখেছেন। এই বয়সে অসুস্থ থাকাটা স্বাভাবিক। একটু নিয়মে থাকতে হবে এটুকুই। তা মা, তুমি কি করো? আমি পেশায় ডাক্তার। এস হাসপাতালে চাকরিরত আছি। বাহ, আলহামদুলিল্লাহ। রাফিজা বেগমের সাথে বেশ সুন্দর করেই কথা বলছে প্রিয়ন্তী। একজোড়া অবাক নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। চোখজোড়া আর কারোর নয়, আরাফাতের। প্রিয়ন্তী নামক নারীটি তার মনের দরজায় বারংবার কড়া নাড়ছিল এই 2 মাস যাবৎ।
ব্যাপারটা ইনফ্যাচুয়েশন থেকে বেরিয়ে অন্য কিছুতে রূপ নিয়েছে, এটা সে এতদিন না বুঝলেও আজ এই মুহূর্তে মনটা বেশ ভালো করেই তাকে জানান দিচ্ছে। যে মুহূর্তে প্রিয়ন্তী ঘরে প্রবেশ করেছে, সেই মুহূর্ত থেকে তার চোখজোড়া প্রিয়ন্তীতেই আটকে রয়েছিল। নারীটিকে দেখা মাত্র হৃৎপিণ্ডের গতি যেন দ্বিগুণ হয়ে গেছে। নারীটি তার থেকে বয়সে বড় জানা সত্ত্বেও বেহা মনটি তার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। প্রিয়ন্তীর ব্যবহার স্বাভাবিক থেকেও স্বাভাবিক। এতে শিপন খানিকটা হলেও নিশ্চিন্ত হয়। ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দেয় শিপন তাকে। সেই সুবাদে আরাফাতের সাথেও তার পরিচয় হয়। আরাফাত পাত্র নয় বরং পাত্রের বড় ভাই। প্রিয়ন্তী এবং আরাফাতের চোখাচোখি হয়। আরাফাত স্মিত হাসি দিয়ে তাকে অভিবাদন জানায়। আরাফাতের স্মিত হাসিটি বরাবরের ন্যায় স্নিগ্ধ। এর মাঝেই রাফিজা বেগম প্রশ্ন করে ওঠেন, মা, তোমার স্বামীকে দেখছি না, সে কি কাজে রয়েছে? কথাটা শুনতাই প্রিয়ন্তীর হাসি যেন মিলিয়ে গেল। এই প্রশ্নের সম্মুখীন হতে হতে সে ক্লান্ত। সে ডিভোর্সি, কথাটা এই 4 বছরে খানেক বার সে বলেছে। রাফিজা বেগম অধীর আগ্রহে উত্তরের অপেক্ষায় রয়েছেন। শিপনের বুকটা একটা মুহূর্তের জন্য ধক করে ওঠে। বেশ ভালোভাবেই জানা আছে তার বড় বোন এখন কি উত্তর দিবে। কিন্তু ডিভোর্সি কথাটা শোনা মাত্র রাফিজা বেগমের কি রিয়েকশন হবে এটা চিন্তা করলেই ভয়টা গাঢ় হচ্ছে। এতটা অ্যাডভান্স এখনও বাংলাদেশের মানুষ হয়ে পারেনি, ডিভোর্সি মেয়ে শুনলেই নাক ছিটকাবে। তারপর যেহেতু মেয়ে ডিভোর্সি তাই পুরো দোষটা মেয়ের উপর দিবে, মা বাইয়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে। অতঃপর ছোট মেয়েকেও এই পাল্লায় ফেলবে। তাই দেরি না করেই বলে উঠল সে, আপু অবিবাহিত। শিপনের কথাটা শোনামাত্র প্রিয়ন্তী তার দিকে অবাক নয়নে তাকায়। প্রিয়ন্তীর তীক্ষ্ণ চাহনি থেকে শুকনো ঢোক গিলে শিপন। মিথ্যে বলাটা একেবারেই সহ্য হয় না প্রিয়ন্তীর। আর অজানা মানুষকে কেন মিথ্যে বলতে হবে এটা বুঝে পায় না সে। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে প্রিয়ন্তী তাকে বলে, মিথ্যে বলার দরকার নেই শিপন। বিয়ের সম্পর্কে মিথ্যে জিনিসটা খুব খারাপ। আন্টি, আমার ডিভোর্স হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আসলে শিপন ভেবেছে আপনারা খানিকটা ব্যাকডেটেড মানুষ। আমার ডিভোর্সের কথা শুনে ছুটকিকে জাজ করবেন। ছেলে মানুষ তো। প্রিয়ন্তীর নির্বিকার বক্তব্য আরাফাতের ভেতরটা নাড়িয়ে দিতে সক্ষম। আরাফাত অবাক নয়নে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থাকত। এদিকে রাফিজা বেগমের মুখেও কালো মেঘের আবরণ পড়ে যায়। বড় বোন ডিভোর্সি ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না তিনি। এদিকে প্রিয়ন্তীর সৎসাহস দেখে রাফিজা বেগমের বড় ভাই আকরাম সাহেবের মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। বড় বোনকে দেখেই তিনি ছোট বোনের স্বভাবের আন্দাজ করতে পারছেন। আমতা আমতা স্বরে রাফিজা বেগম বললেন, কেন ডিভোর্সটা হয়েছিল? সে বলেছিল আমি নাকি মেন্টালি আনস্টেবল। আর আমি বলবো সে আমাকে ভালোবাসত না। এখন দুটো মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারা হতেই পারে। আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার উপর। শিপন এটাই ভয় পাচ্ছিল। এত ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে, সে চেয়েছিল ভালোয় ভালোয় বিয়েটা হয়ে যাক। কিন্তু প্রিয়ন্তী নামক মানুষটি নিজের জিদকে প্রাধান্য দিবেই। ডিভোর্সের ব্যাপারটা চেপে গেলে কি হতো? তাড়াতাড়ি ভেতরে যেয়ে রূপন্তীকে পাঠাতে বলল সে স্নেহাকে। চায়ের ট্রে নিয়ে কাপা হাতে বসার ঘরে প্রবেশ করে সে। ভয় লাগছে, পাছে তারা যদি সম্মতি দিয়ে দেয় বিয়েতে। রূপন্তীকে দেখে মুখে হাসি ফুটে উঠল প্রিয়ন্তীর। শাড়ি পরা, মাথায় ঘোমটা তোলা বাচ্চাদের মতো কোমল মুখখানা দেখে রাফিজা বেগমের বেশ মনে ধরল। এমন একখানা বউই তো চাই তার ঘরে। কিন্তু মনে খচখচটা বেশ জোরালোভাবেই শুরু হলো। বড় বোনের মতো হলে তো একই ঘরে থাকা দায় হয়ে যাবে। ডিভোর্স কাদের হয়? যারা সংসারে মানিয়ে নিতে পারে না। যদি বাপু মানিয়ে নিতেই পারতে তবে ডিভোর্স কেন হতো? তাকে শক্তভাবেই মেয়েকে বুঝিয়ে দিতে হবে তার পরিবারে এসব ডিভোর্স হয় না। সবাইকে সালাম দিয়ে চা তুলে দিল রূপন্তী। জাহানারা বেগম বসার ঘরে রূপন্তীর সাথে উপস্থিত হলেন। রূপন্তীকে দেখে রাফিজা বেগম ধীর কণ্ঠে বলল, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তা তোমাকে কিছু প্রশ্ন করি? রাফিজা বেগমের প্রশ্ন শুনে প্রিয়ন্তীর ভ্রুযুগল কুঞ্চিত হয়ে যায়। রূপন্তী ধীর কণ্ঠে ছোট করে, জি বলে। এরপর রাফিজা বেগম প্রশ্ন করে, তুমি রান্নাবান্না পারো? জি অল্প কিছু টুকটাক। বাহ আলহামদুলিল্লাহ, একটা কথা সুন্দর মতো বলে দেওয়াটা ভালো। বিয়েটা ছেলে খেলা নয়। ঝামেলা হবে, ঝগড়া হবে। তবে এসব ডিভোর্সে যাতে ব্যাপারটা না গড়ায়। যদি এমন কোনো ইচ্ছে থাকে বলে দাও, আমরা আগাবো না। তোমাদের ঘরে তো ডিভোর্সের ধাঁচ আছে। রাফিজা বেগমের কথাটা তীরের মতো বাঁধল প্রিয়ন্তীর বুকে। জাহানারা বেগম যেন হতভম্ব হয়ে গেলেন। আকরাম সাহেব এবং আরাফাত রাফিজা বেগমকে থামতে বলছে। কিন্তু কে শুনে কার কথা? রাফিজা বেগমের কথাটার উত্তর না দিয়ে পারল না প্রিয়ন্তী।
ধীর কণ্ঠে বলল, আন্টি আপনি কিভাবে জানলেন আমার ঘরে ডিভোর্সের ধাঁচ আছে? সবার বিয়ে তো সফল হয় না। আর আমার বিয়েটা সফল হয়নি বলে যে কারোর বিয়ে সফল হবে না এমনটা তো আর নয়। তুমি যেভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলো তোমার বিয়ে যে টিকবে না এটা তো বোঝাই যাচ্ছে। কথাটা শুনেই প্রিয়ন্তীর ভেতরটা চাপা আর্তনাদ করে উঠল। এই উক্তিটি তাকে ভেতর থেকে ভেঙ্গে চুরমার করে দেয়। শিপন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। রূপন্তী রীতিমতো চোখের পানি ছেড়ে দেয়। ধীর কণ্ঠে শিপন বলে, আন্টি আপনি না জেনে আমার বোনকে একুজ করবেন না। আমার বোনকে দেখেছেন তো এই প্রথম। তাকে নিয়ে এই উক্তিটি কি করা কি আপনার সাজে? একুজ না। যা সত্যি তাই বলছি। আর বড় বোন এমন হলে না জানি ছোটটা কেমন হবে। আন্টি আপনি আপনার মূর্খতার প্রমাণটা আর দিবেন না প্লিজ। খুব ঠান্ডাভাবে কথাটা বলল প্রিয়ন্তী। আর নিজেকে আটকে রাখতে পারল না প্রিয়ন্তী। ক্ষত জায়গাটা থেকে পুনরায় রক্তক্ষরণ হচ্ছে। প্রিয়ন্তীর ঠান্ডা কণ্ঠের বাক্যটি শুনেই রাফিজা বেগমের মুখখানা আষাঢ়ের ঘন কালো আকাশের ন্যায় হয়ে গেল। রাফিজা বেগমকে এমন দ্বারা অপমান ইহজীবনে কেউ করেনি। উপস্থিত সবাই যেন থতমত খেয়ে গেল। অন্য সময় শিপন কিংবা স্নেহা বাধার সাথে কিন্তু আজ কিছুই বলছে না তারা। কারণ প্রিয়ন্তীর কথায় যৌক্তিকতা রয়েছে। রূপন্তী এখনো মাথা নিচু করে রয়েছে। তার চোখ থেকে পানি পড়ছে। তার জন্যই নিজের বড় বোনকে এমন দ্বারা কটাক্ষ করে কথা শুনতে হইছে। অন্য সময় হলে হয়তো প্রতিবাদ করত। কিন্তু এমতাবস্থায় তার প্রতিবাদের সুরটুকু বেয়াদবি বলে গণ্য করা হবে। তাই সে চুপ করে মাথা নিচু করে বসে রইল। বিয়েটা ভেঙ্গে যাক এটা সেও চায়। তবে তার বদলে নিজের মায়ের মতো বড় বোনকে এমন জঘন্য কথা শুনতে হবে এটা যেন কিছুতে মানতে পারছে না রূপন্তী। প্রিয়ন্তী ডিভোর্সি, কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরাফাত। রাফিজা বেগম ডিভোর্স, দ্বিতীয় বিয়ে ব্যাপারগুলোকে একেবারেই মেনে নিতে পারে না। সে যখন 10 বছর তখন সে তার বাবাকে হারায়। তখন রাফিজা বেগম চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারতেন। কিন্তু তিনি করেননি। নিজের স্বামীর স্মৃতিকে আকরে বাচ্চাগুলোকে মানুষ করেছেন। তাই সবাইকে নিজের সাথে তুলনা করেন। প্রিয়ন্তী ডিভোর্সি কথাটা তাকে যতটা নাড়িয়েছে তার থেকে বেশি তার মাকে ভাবিয়েছে। তার ফলস্বরূপ কথার পিঠে কথা, আজ ব্যাপারটা এই অবধি গড়ানো। অবশ্য বারবার নিজের মাকে থামতে বলতে বলতে ক্লান্ত আরাফাত। এখানে প্রিয়ন্তীকে এতগুলো কথা শোনানো মোটেই তার মায়ের উচিত হয়নি। কিন্তু অন্য একটি মেয়ে তার মাকে এভাবে করে অপমান করবে এটাও ঠিক মেনে নিতে কষ্ট হচ্ছে আরাফাতের। যতই হোক দোষ করলেও অপমানটা তার মাকে করা হচ্ছে। তাই এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আরাফাতকে। সে চেয়েছিল তার ভাই যে মেয়েকে ভালোবাসে তাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে। কিন্তু কথার তিক্ততা এতটা ভয়ানক রূপ নিয়েছে যা থেকে কোনো শুভ সম্পর্ক গড়ে তোলা আদৌ সম্ভব নয়। আরাফাত বসা থেকে উঠে দাঁড়াল। ধীর কণ্ঠে বলল, আমার মা হয়তো মূর্খ, সে আপনার মতো ডাক্তার নয়। সামান্য গৃহিণী। তার জীবনটা আমাদের চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। সে এতটা অ্যাডভান্স নয়। তাই তার কথাবার্তাটা আদিমকালের মানুষের মতোই। বুঝেও না মাঝে মাঝে কোথায় কি কথা বলতে হয়। তাই আপনাকে নানা কটু কথা শুনিয়ে দিয়েছে। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মা একটু ঠোঁটকাটা। মনে যা আসে তাই মুখের উপর বলে দেন। এটুকু ভাবেন না কোথায় কোন উক্তিটা সাজে। তবে আমি অবাক হয়েছি আপনার আচরণে। আরাফাত কথাটা বলে কিছুটা থামল। প্রিয়ন্তী অবাক নয়নে আরাফাতের দিকে তাকিয়ে আছে। আরাফাতের চোখজোড়া কেন যেন ব্যথিত মনে হল। কাতর দৃষ্টিতে মাথা নিচু করে কথা বলছে। উপস্থিত সবাই চুপ করে বসে রয়েছে। কারণ আরাফাতের ন্যায় ভারসম্পন্ন ছেলে কখনোই অযৌক্তিক কথা বলে না। ঠান্ডা গলায় আবার বলল, আপনিই তো বললেন, প্রতিটা মানুষ আলাদা, তাদের চিন্তাধারা আলাদা। তাই আমার মায়ের চিন্তাধারা আপনার থেকে আলাদা। তবে সবার সামনে তাকে মূর্খ বলে অপমানটা না করলেও পারতেন। আমরা এখানে একটা নতুন সম্পর্কের খাতিরে এসেছিলাম। আমার ভাই আপনার বোনকে ভালোবাসে। তাই তার থেকে খোঁজ পেয়ে আমি শিপন সাহেবের সাথে কথা বলি। আরশাদ জানে না আমরা আজ রূপন্তীকে দেখিতে আসব। ওকে খানিকটা চমকে দেবার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। মেয়ে দেখাটা খানিকটা বাহানা। রূপন্তীকে আমাদের সবার পছন্দ। কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম আমাদের দু পরিবারের মধ্যে সম্বন্ধ হওয়া সম্ভব নয়। এখানে আমার মায়ের দোষটা হয়তো বেশি। সে আপনার ক্ষত জায়গায় আঘাত করেছে। তবে আপনিও তাকে অপমান করার সুযোগ ছাড়েননি। আমি জানি আপনি বলবেন এতে রূপন্তীর কি দোষ? এখানে রূপন্তীর দোষ নেই। তবে থাকতে তো দুজনকেই হবে। আমার মনে হয়তো এটা থেকে যাবে আপনি তাকে অপমান করেছেন। আর রূপন্তীর মনে এটা থাকবে আমার মা আপনাকে কটু কথা বলেছে। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
আপনাদের সময় নষ্ট করলাম। চল মামা। বলেই হাঁটা দিল আরাফাত। আরাফাতকে চলে যেতে দেখে আকরাম সাহেবও উঠে দাঁড়ালেন। একে একে সবাই বেরিয়ে গেল। প্রিয়ন্তীর বাসা থেকে পিনপতন নীরবতা বিরাজমান। প্রিয়ন্তর অনুভব হলো তার গাল দিয়ে নোনাপানি গড়িয়ে পড়ছে। সে কেন কাঁদছে? রাফিজা বেগমের কটু কথা তাকে কাঁদাচ্ছে নাকি আরাফাতের বলা শেষ কথাগুলো? বুঝতে পারছে না প্রিয়ন্তী। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ কানে আসছে। এতটা নীরব এই বাসাটা হয়তো কখনোই ছিল না। রাত 8টা। আকাশে মেঘ করেছে। হয়তো বৃষ্টি হবে। বলা যায় না, আবহাওয়াবিদ এমন কোনো কথা নিউজে বলেনি। আজ সারাটা দিন ভ্যাপসা গরম পড়েছিল। কেউ বলবে না এবার দেশে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল। মাত্র ফাল্গুনের শেষ, এখনই এমন গরম পড়লে না জানি বৈশাখ কিংবা ভাদ্রে কতটা গরম পড়বে। আবহাওয়াটা বেশ ঘুমট। বাতাস বইছে কিন্তু সেটা স্বস্তিজনক নয়। ঝড় হবার পূর্বাভাস হয়তো। বাইরের প্রকৃতির সাথে আরাফাতের মনস্থিতির মিল রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে একের পর এক শুকটান দিয়ে যাচ্ছে আরাফাত। আজকের ঘটনাটা তাকে বারবার ভাবাতে বাধ্য করছে। প্রিয়ন্তী নামক নারীটি নিকোটিনের ন্যায় তার হৃদয়ের বিস্তার করে নিয়েছে। কিছুতেই তার প্রতি আকর্ষণটা মন থেকে মুছে ফেলতে পারছে না সে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটুকু হবার অবকাশ নেই। প্রিয়ন্তীর ডিভোর্সটা তাকে ততটা ভাবাচ্ছে না যতটা তার মা তাকে ভাবাচ্ছে। আরাফাতের জীবনে তার মার থেকে মূল্যবান কেউ নেই। কারণ তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। অপরদিকে প্রিয়ন্তী এক কথায় বলতে গেলে তার জীবনের প্রথম নারী যার প্রতি তার আকর্ষণ কাজ করছে। কিন্তু আজ যে ঘটনা ঘটেছে তাতে এই দুই নারীকে একত্র করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজ যখন রূপন্তীকে দেখতে তাদের বিল্ডিং এর সামনে গিয়েছিল, কোথাও কোথাও মন বলছিল প্রিয়ন্তীর সাথে দেখাটা হলে মন্দ হবে না। কিন্তু এভাবে দেখা হবে এটা ভাবতে পারেনি। নিকোটিনের ডোজ বাড়াতে হবে, মাথা থেকে প্রিয়ন্তী নামক নারীকে মুছে ফেলতে হলে। তাই সিগারেটটা শেষ হতে না হতেই আরেকটি সিগারেটে আগুন জ্বালালো আরাফাত। ভাই, ডেকেছিলে? আরশাদের কথায় চিন্তার দোটানা থেকে বাস্তবে ফিরে আরাফাত। হাতের জ্বলন্ত সিগারেটটি রেলিংয়ে চেপে নিভায় সে। তারপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে বারান্দা থেকে রুমে আসে আরাফাত। ঠান্ডা গলায় বলল, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আজ আমরা রূপন্তীর বাসায় গিয়েছিলাম। কখন গিয়েছিলে? আমাকে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে এসে জানাবো। আসলে গতকাল রাতে কথা হয়েছিল রূপন্তীর ভাইয়ের সাথে। মাও হুট করে বায়না করল। মামারাও রাজি ছিল, তাই আজ বিকেলেই গিয়েছিলাম। যাক বাঁচালে, রূপু আমাকে জানিয়েছিল কেউ তাকে দেখতে আসবে। তাহলে তো আর ঝামেলাই নেই। কথা কি পাকাপাকি হয়ে গেছে? আরশাদের প্রশ্নের উত্তর নেই আরাফাতের কাছে। আরাফাতের চোখ মুখ বলে দিচ্ছে সেখানে সুখময় কোনো ফলাফল আসেনি। অবাক কণ্ঠে পুনরায় আরশাদ বলল, ভাই কোনো সমস্যা হয়েছে কি? তোমার আর রূপন্তীর বিয়েটা সম্ভব নয় আরশাদ। মানে? এবার একটা দীর্ঘশ্বাস ফেলল আরাফাত। বিছানায় বসে ধীর কণ্ঠে বিকেলে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলল আরশাদকে। আরশাদের ঠিক কিভাবে রেসপন্স করা উচিত বুঝে উঠতে পারছে না। রূপন্তীর কথাটা ভেবেই বুক কেঁপে উঠছে। আরাফাতের কথা শেষে বরফ ঠান্ডা গলায় আরশাদ বলল, প্রিয়ন্তী আপুর ক্ষতস্থানে মা এত বড় আঘাতটুকু না করলেই পারত ভাই। মায়ের দোষ অনেক বেশি আমি জানি, কিন্তু সেখানে দুজনের কেউই ছেড়ে কথা বলছিল না। কেন বলবে না ভাই? তুমি জানো প্রিয়ন্তী আপুর অতীতটা কতটা হৃদয় কাঁপানো? যে মানুষটা জানোয়ারের মতো তাকে মারত, তার সাথে 5 বছরের বিবাহিত জীবন থাকা সত্ত্বেও তাকে ছেড়ে অন্য কোনো নারীতে মত্ত হয়েছিল, সেই জানোয়ারটার সাথে ডিভোর্স হবার জন্য কেন প্রিয়ন্তী আপুকেই সব অপবাদ মাথা পেতে নিতে হবে? আর একটা কথা, বিয়েটা আমি রূপুকেই করব। একটা জানোয়ারের জন্য প্রিয় আপুর জীবন নষ্ট হয়ে গেছে। তার বিবাহিত জীবন সুখময় ছিল না তাই বলে আমার আর রূপুরও হবে না, এটার কোনো মানে নেই। এটা সম্ভব নয় আরশাদ। অনেক কিছুই পৃথিবীতে অসম্ভব থাকে ভাই। নিজের ইচ্ছে শক্তি থাকতে হয় মাত্র। তাহলে দেখবে সবই সম্ভব। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। তার সেই শুক্তিটি এখনো কানে বাজছে আরাফাতের। ইচ্ছে শক্তি থাকলে আসলেই কি সব সম্ভব হয়? অপরদিকে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে প্রিয়ন্তী। চুল উড়ছে তার বাতাসে। বাতাসটা ঘুমট হলেও মন্দ লাগছে না তার। রূপুর কথাটা মনটাকে বেশ ভাবাচ্ছে। মেয়েটা আরশাদকে ভালোবাসে। কি ভেবেছিল আর কি হলো? ওই মুহূর্তে চুপ করে গেলে হয়তো এতদূর কথা আগাতো না। কিন্তু কেন যেন নিয়ন্ত্রণহারা হয়ে গিয়েছিল প্রিয়ন্তী। বুক থেকে অচিরে দীর্ঘশ্বাস বের হলো। সব শেষে নিজের দোষটার মাত্রা সর্বাধিক লাগছিল। শিপন ঠিকই বলতো, তার জন্য হয়তো ছুটকির জীবনে সুখ আসবে না। আপু, আসবো? কথাটা কানে আসতেই পেছনে ফিরে প্রিয়।
দরজার ওপারে তখন শিপন দাঁড়িয়ে আছে। শিপনের সাথে প্রিয়ন্তীর কখনোই বনিবনা হয় না। পরপর হবার কারণে শিপনের সাথে তার ঝামেলা লেগেই থাকে, এটা ছোটবেলা থেকেই। আর শাহাদাত সাহেবও ছেলে থেকে মেয়েদের অধিক ভালোবাসতেন বলে তার ধারণা। এখনও নিশ্চিত কথা শোনাতেই এসেছে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে আবারও শূন্য দৃষ্টিতে ল্যাম্পপোস্টের আলো আধারে ঢাকা ব্যস্ত শহরের দিকে তাকায় প্রিয়ন্তী। ধীর কণ্ঠে সে বলে, আয়, আমি জানি কি বলতে পারে এসেছিস। জানি দোষটা আমার ছিল। ওখানে পায়ে বাঁধিয়ে ঝগড়া না করলেও না পারতাম। কিন্তু নিজেকে থামাতে পারিনি। আমার বিবাহিত জীবন দিয়ে তিনি আমার বোনকে জাজ করছিলেন, আমি কিছুতেই সেটা মানতে পারিনি। কিভাবে মানব বল, নিজ হাতে ওকে মানুষ করেছি। তোর দোষ ছিল না আপু। যা করেছিস, একদম ঠিক করেছিস। শিপনের কথাটা শুনে অবাক নয়নে তার দিকে তাকায় প্রিয়ন্তী। শিপন এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, কণ্ঠ কাঁপছে। হয়তো চোখেও নোনাজল ভিড় করেছে। কিন্তু প্রিয়ন্তীকে সেটা দেখাতে নারাজ সে। নিজের ভাইকে কখনো বুঝে উঠতে পারে না প্রিয়ন্তী। ছেলেটা তার সাথে সারাক্ষণ ঝগড়া করবে, আঘাত করে কথা বলবে, কিন্তু অন্য কেউ তাকে আঘাত করলে একদম সহ্য করতে পারে না। তাই তো আজ রাফিজা বেগমের কথার প্রতিবাদ ও শক্ত কণ্ঠে করেছিল। প্রিয়ন্তীর এখনও মনে রয়েছে যখন ইরফান তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল। শিপন ইরফানের অফিসে গিয়ে তাকে মেরে এসেছিল। তার বিনিময়ে অবশ্য বেশ ভোগান্তিও পোহাতে হয়েছিল শাহাদাত সাহেবকে। মলিন হাসিটা ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠল প্রিয়ন্তীর। আকুতিভরা কণ্ঠে বলল, ভেতরে আয় না, গল্প করি। শিপন ভেতরে এসে চেয়ার টেনে বসল। প্রিয়ন্তী বারান্দা থেকে ঘরে এসে বসল। টিটকারি কণ্ঠে বলল, আজ আমার সাথে ঝগড়া করবি না? আমি কি শুধু ঝগড়া করি? তোর ভুলগুলো দেখিয়ে দি খালি। তুই তো আমার কথা শুনিস না। কত বলেছিলাম, ওই ইরফানকে বিয়ে করিস না। প্রেমে অন্ধ হয়েছিলি। আসলেই অন্ধ ছিলাম। প্রেম জিনিসটাই এমন। ছাতা। হাহা হাহা, আসলেই ছাতা। ছুটকি কি করছে? স্নেহা খাওয়িয়ে দিয়েছে। চুপ করে আছে। ছেলেটাকে কি সত্যি সে ভালোবাসে? হুম, আমাকে বলেছিল। কি করব বলতো? মেয়েটার প্রথম ভালোবাসা বলে কথা। আজকে দুপুরেই ছেলেটার সাথে কথা হয়েছে আমার। খুব ভালো ছেলে, স্ট্রেট কাট কথা বলে। বড় ভাইটা, আরাফাত ভাই। উনিও বেশ ভালো মানুষ। কিন্তু আন্টিটা জানে কেমন। আর তুইও, যখন বলেছিসই তুই ডিভোর্সি, এটাও বলে দিতি ওই জানোয়ারটা কেমন ছিল। তাহলে তো আর কথাই আগাতো না। শিপনের অভিযোগের স্বরের কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল প্রিয়ন্তী। তারপর হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলে, তাতে কি কোনো লাভ হতো? মানুষটার সাথে আমার সম্পর্কই নেই। তাকে খারাপ প্রমাণ করে কি কোনো মহাভারত শুদ্ধ হয়ে যেত? না, হতো না। আর বাহিরের মানুষের কাছে শুধু সিম্প্যাথির জন্য জীবনের কিচ্ছাটা বলাটা আমার যৌক্তিক মনে হয় না। এখনো ভালোবাসিস তাকে? না, ভালোবাসি না। আবার ঘৃণাও করি না। আমি সুখে নেই বলে যে সেও সুখে থাকতে পারবে না, এটা তো কোনো নিয়ম হলো না। সে সুখে আছে, থাকুক না। বউ, বাচ্চা নিয়ে সে সুখে আছে। হয়তো আমি তাকে সুখ দিতে পারিনি। বিগত 4 বছর ধরে ওই মেয়েটা তো ঠিকই তার সাথে সংসার করছে। বাচ্চাটাও বেশ সুন্দর জানিস। আমার বাচ্চাটা থাকলেও বুঝি এমন হতো। আমার একটা আক্ষেপ জানিস? আমি কি মানুষটা খুব খারাপ? এক চিলতে সুখ কেন আমার ঝুলিতে আসে না? আল্লাহ আমার বাবাটাকেও নিয়ে গেল। বাবা থাকতে না এত প্রেশার লাগতো না জানিস। প্রিয়ন্তীর গলা কাঁপছে। বুকের মাঝে জমানো কষ্টগুলো গলায় এসে ভিড় করেছে। হয়তো চোখেও হামলা করবে। শিপন প্রিয়ন্তীর আড়ালে তার চোখ মুছে নিল। প্রিয়ন্তী জিদ্দি, একটু ঠোঁটকাটা, কাউকে পরোয়া করে না, কিন্তু মানুষের দিক থেকে তার কোনো অংশে কমতি নেই। প্রিয়ন্তীর ভাগ্যটা এমন কেন এটা শিপন নিজেও বুঝে পায় না। হয়তো সবার কপালে সুখটা ঠিক লেখা থাকে না। সকাল 11টা। বটতলায় বসে রয়েছে আরশাদ। অপেক্ষা রূপন্তীর ক্লাস শেষ হবার। মেয়েটা 7 দিন যাবৎ তার সাথে কথা বলে না। ফোন দিলে কেটে দেয়। কিছুতেই নিজেকে শান্ত করে রাখতে পারছে না আরশাদ। তাই একেবারে রূপন্তীর কলেজে এসে হাজির হয়েছে সে। বিগত 1 ঘন্টা যাবৎ সে বসে রয়েছে। অপেক্ষার প্রহর যেন কাটতেই চাচ্ছে না। 1 ঘন্টা 10 ঘন্টার মতো মনে হচ্ছে আরশাদের কাছে। মোবাইলে গেম খেলতেও ইচ্ছে হচ্ছে না তার। একটু পর পর উঠে হাঁটছে, তারপর বসে পড়ছে, আবার হাঁটছে। হঠাৎ কলেজের মেইন বিল্ডিং থেকে রূপন্তীকে বের হতে দেখতে পায় আরশাদ। 7টা দিনে বেশ বদলে গেছে রূপন্তী। চোখজোড়া গর্তে চলে গেছে, মুখখানা শুকনো। প্রান্তবন্ত মেয়েটি যেন কোথাও হারিয়ে গেছে। দৌড়ে তার কাছে চলে যায় আরশাদ।
আরশাদকে দেখেও না দেখার ভান করে রূপন্তী। রূপন্তীর এমন ব্যবহারে মেজাজ খারাপ হয়ে যায় আরশাদের। রূপন্তী তাকে উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে নিলে হাত জোড়া টেনে ধরে আরশাদ। শক্ত হাতে রূপন্তীর হাত ধরে হাঁটা শুরু করে সে। রূপন্তী চাইলেও এই বাঁধন থেকে নিজেকে সারাতে পারে না। আরশাদের উন্মাদনা যেন বেড়ে গিয়েছে। রূপন্তীকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে সে। এই জায়গাটা সাধারণত জনশূন্য থাকে অধিকাংশ সময়। একটা গাছের চেপে রূপন্তীকে চেপে ধরে সে। চোখজোড়া লাল হয়ে রয়েছে তার। রূপন্তী কিছু বলতে যেও থেমে যায়। আরশাদের রাগ সম্পর্কে ভালো জ্ঞান আছে তার। ক্ষুব্ধ কণ্ঠে আরশাদ বলে, আমাকে মানুষ মনে হয় না তোর? 7টা দিন চাতক পাখির মতো তোর জন্য অপেক্ষা করছি। ফোনের পর দিয়েছি, কেটে দিস, এখন আবার পার্ট দেখাচ্ছিস। কি মনে হয় আমাকে? ছাড়ো আরশাদ, সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট মনে হচ্ছে আমার ভালোবাসাকে? রূপু তোমার তো অজানা নয়। তুমি আমার মনের খোরাক। এমন নেশা যা আমাকে প্রতিনিয়ত গ্রাস করে। তবুও কেন এমন করছো? রূপন্তীর কাঁধে মাথা ঠেকিয়ে কথাটা বলে আরশাদ। আরশাদের কথাটা বুকে তীরের মতো লাগলো রূপন্তীর। সে চাইলেও লোকটা থেকে নিজেকে আলাদা করতে পারে না। এই 7টা দিন তারও বেশ কষ্ট হয়েছে। এই পাগল লোকটার উন্মাদনায় আসক্ত হয়ে গিয়েছে সে। তা অস্বীকার করার উপায় নেই রূপন্তীর। কিন্তু তাদের পথ যে আলাদা। শুধু শুধু মায়া জড়িয়ে কি লাভ? ধীর কণ্ঠে বলে, আলাদা তো হতেই হবে। তাহলে দেরি করে কি হবে? আমাদের মাঝে কোনো ভবিষ্যৎ নেই। কে বলেছে? আরাফাত ভাই। তোমার মায়ের আমার পরিবারের ডিভোর্স হওয়াতে আপত্তি রয়েছে। আর আমিও চাই না আমার বোনকে মাথা নিচু করে থাকতে হোক। তিনি বুবুকে অনেক কথা বলেছে। আমার বুবুর কি দোষ বলো? সে কি ইচ্ছে করে ডিভোর্স নিয়েছিল? আর সেদিন যা হয়েছে তাতে তোমার আম্মু কখনোই আমাকে পছন্দ করবেন না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো হবে। রূপন্তী গড়গড় করে কথাগুলো বলে দিল। আরশাদ চুপ করে কথাগুলো শুনল। এবার ঠান্ডা কণ্ঠে বলল, শেষ? হুম। যা বলার শেষ হয়েছে? হুম। এবার আমার কথা কান দিয়ে শুনো। আর মাথায় সেট করে ফেলো। বিয়ে তো তোমার আমার সাথে হবে, দরকার হলে আমি আমার মাকে নিজে আনাবো তোমার বাসায় সম্বন্ধ নিয়ে। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। বাঁকা হাসি দিয়ে কথাটা বলল আরশাদ। লোকটা আস্ত উন্মাদ, তার মাথায় যে কি চলে এটা কখনোই আন্দাজ করতে পারে না রূপন্তী। না জানি কি প্যাচ কষছে সে। কি করবে আরশাদ? থানায় অন্যমনস্ক হয়ে বসে রয়েছে আরাফাত। আজকাল অবাধ্য মনটা কিছুতেই স্থির থাকে না। ছুক ছুক করে অভদ্রের মতো। শুধু নিষেধ উপেক্ষা করে প্রিয়ন্তীকে নিয়ে চিন্তা করে। প্রিয়ন্তীর অতীত জানার জেদ করে বসে রয়েছে সে। মস্তিষ্ক বারবার বুঝাচ্ছে যে নারীর সাথে তার কখনোই পথ মিলে না, তাকে নিয়ে ভেবে কি হবে। একে তো সে তার থেকে বয়সে বড়, উপরে ডিভোর্সি। পুরুষ যদি কোনো নারী থেকে 15 বছর বড়ও হয় তাতেও আপত্তি থাকে না। কিন্তু নারী যদি একটা বছর বড় হয় তাহলে সমাজের চোখে বেমানান হয়ে ওঠে। আবার কোনো পুরুষের দুটো ডিভোর্স থাকলে এত যায় আসে না যতটা কোনো নারীর বেলাতে হয়। ইকুয়ালিটির পতাকা যতই সমাজ নাড়ুক, ইকুয়ালিটি কি সত্যি স্থাপন করা হয়েছে সমাজে? আরাফাতও এই সমাজেই বেড়ে উঠেছে। সমাজকে উপেক্ষা করলেও তার পরিবারকে সে উপেক্ষা করার মতো জোর পাচ্ছে না সে। আর প্রিয়ন্তীও কি তাকে মেনে নিবে? প্রিয়ন্তীর মনে কি তার অতীত এখনও বিস্তার করে আছে? প্রশ্নের উত্তর তার জানা নেই। তাই মন এবং মস্তিষ্কের তর্কে সে ক্লান্ত হয়ে গিয়েছে। টেবিলে পড়ে থাকা কলমটা নাড়াতে থাকে আরাফাত। তার মন কাজে বসছে না আজ। হঠাৎ ফোনটা বেজে উঠলে চিন্তায় ছেদ ঘটে আরাফাতের। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখে একটি নাম ভেসে উঠেছে। প্রিয়ন্তী। নামটি কখনো এই ফোনের স্ক্রিনে ভেসে উঠবে এটা কল্পনাতীত আরাফাতের জন্য। নাম্বারটি সেভ করেছিল 2 মাস আগে। কখনো নাম্বারটিতে ডায়াল করা হয়নি। মনের মাঝে একটা দ্বিধা কাজ করত, মেয়েদের সাথে কখনোই কথা বলা হয় না আরাফাতের। কি বলতে কি বলবে বুঝে ওঠে না। তাই নিজ থেকে কখনোই প্রিয়ন্তীকে ফোন করা হয়নি। সেদিনের ঘটনার পর ভেবেছিল নাম্বারটা ডিলেট করে দিবে। কিন্তু মন সায় দেয়নি। তাই আর ডিলেট করা হয়নি। আজ সেই নাম্বারটি তার ফোনের জলজল করে ভেসে উঠছে। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। রিসিভ করে কি কথা বলবে সেটাই বুঝে উঠছে না আরাফাত। ফোনটা কেটে গেলে ভেবেছিল যাক বাঁচা গেল। আর কথা বলতে হবে না। কিন্তু সেই চিন্তার গুড়েবালি। নতুন উদ্যমে আবারও ফোনটা বেজে উঠল, নিজেকে শান্ত করে ফোনটা রিসিভ করল আরাফাত। ফোন রিসিভ করতেই একটি মিষ্টি কণ্ঠ কানে ভেসে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি প্রিয়ন্তী, ফ্রি আছেন? জি না, থানায় আছি। কাজ করছি। ওহ।
আচ্ছা কখন ফ্রি হবেন? জানি না। ডিউটির মা বাপ নেই। কখন ফ্রি হব জানা নেই। 10 মিনিট কথা বলবো। 10 মিনিটও বের করতে পারবেন না? বলতে পারছি না। আপনি আমার সাথে দেখা করবেন নাকি আমি থানায় আসব? মিরপুর মডেল থানায় তো। আমি আসছি। আপনার সময় বের করা লাগবে না। প্রিয়ন্তীর এমন ধারা কথা শুনে বেকুব হয়ে যায় আরাফাত। সে সত্যিই চায় না প্রিয়ন্তীর মুখোমুখি হতে। মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা চৌম্বকের মতো তাকে আকর্ষণ করে, মেয়েটার প্রতি সে ফুটবল হচ্ছে। এবং সেটা মাত্রাতিরিক্ত। ফেসবুকের সার্চ লিস্ট দেখলে সবার উপরে প্রিয়ন্তী আহমদ নামটি দেখা যাবে। কিন্তু কখনোই আইডিটিকে মেসেজ করা হয় না আরাফাতের। আরাফাতের ধারণা তারা দুজন রেললাইনের মতো। একসাথে চলা সম্ভব কিন্তু একত্রিত হওয়াটা অবাস্তব। তাদের মাঝে সমাজের একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। আর এখন সেই দেওয়ালটি প্রিয়ন্তীর অতীতের জন্য আরও গাঢ় হয়ে উঠেছে। তাই কাজের অজুহাতে এড়াতে চেয়েছিল। কিন্তু এই মহিলা তো থানায় এসে উঠবে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, না না, আশা লাগবে না। কোথায় দেখা করবেন? এবার লাইনে আসছেন। লাইনে আসার কি আছে? ব্যস্ততা থাকতেই পারে। হাহ, আচ্ছা শোনেন, মিরপুর 1-এর ক্যাফেতে আসেন। আমি 4টার মধ্যেই ওখানে পৌঁছে যাব। রাখছি। বলেই খট করে ফোনটা রেখে দিল প্রিয়ন্তী। আরাফাত কিছুক্ষণ ফোনের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকল। মেয়েটি অনেকটা ঝড়ো হাওয়ার মতো কয়েক মিনিটে সব এলোমেলো করে দিয়ে চলে যায়। না জানি আজ কিসের জন্য ডেকেছে। কি এমন জরুরি কথা, যা আজই বলতে হবে। আর সেটা 10 মিনিটেই শেষ হয়ে যাবে। উফ, এমনই ব্রেইনের নিউরনগুলো এলোমেলো হয়েছিল। এখন যেন আরও প্যাচ লেগে গেল। আরাফাতের অবাধ্য মনটা এখন কাজ থেকে 100 মিটার দূরে চলে গেল। শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কখন 4টা বাজবে। বিকাল 4:30। বিগত 1 ঘন্টা যাবৎ কফি হাতে ক্যাফেতে বসে রয়েছে আরাফাত। অপেক্ষা প্রিয়ন্তীর আগমনের। 4টায় তার আসার কথা। কিন্তু বান্দির কোনো চিহ্নই নেই। উত্তেজনায় 3:30টায় এসে বসে রয়েছে আরাফাত। নিজের ইম্যাচুরিটির জন্য নিজেকে কঠোরভাবে বকে দিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ নেই। এই যাবৎ 6 কাপ কফি তার অর্ডার করা হয়ে গেছে। কিন্তু প্রিয়ন্তীর আসার নাম নেই। মনে মনে বলতে লাগল, আয় আরও, মিথ্যে কথা বলে ছুটি নিয়ে এসেছিস। কিন্তু ওই মহিলার কি কোনো খোঁজ আছে? নেই। আসবেও না। ছাগল একটা। কেন আসতে গেলাম? নিজেকে কঠোরভাবে যখন শাসন করে যাচ্ছিল তখনই একটি হাঁফানো কণ্ঠ কানে আসে আরাফাতের। সরি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে একটা প্যাসেন্ট চলে এসেছিল। মাথা তুলতেই দেখে হাঁফাতে হাঁফাতে প্রিয়ন্তী তার টেবিলের কাছে এসেছে। মাজা অবধি ঢেউ চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে রয়েছে। একটা নীল লং কুর্তি এবং জিন্স পরে রয়েছে মেয়েটি। উড়োনাটা গলায় স্কার্ফের মতো ঝুলিয়ে রেখেছে। চোখে গাঢ় করে কাজল দেওয়া এবং ঠোঁটে মিষ্টি গোলাপি লিপস্টিক, কি মায়াবী লাগছে মেয়েটিকে। আরাফাত কিছুক্ষণ প্রিয়ন্তীকে দেখেই যাচ্ছিল। তার চোখের ক্ষুধা মিটাচ্ছিল সে। মন বারবার একটা কথাই বলছিল, কি হবে একটিবার সাহস করলে? কি হবে একটিবার হাতখানা ধরলে? মন তো বয়স, ধর্ম, বর্ণ বুঝে না। মন শুধু অনুভূতি বুঝে। না হয় থাকলো তাদের বয়সের তফাত। না হয় থাকলো তাদের মাঝে কমতি। ভালোবাসা তো বয়স দেখে হয় না। না দেখে অপর মানুষটি বিবাহিত নাকি অবিবাহিত। শুধু দেখে মানুষটি মনের মতো কিনা। কি হবে একটিবার ভালোবাসলে? কি হবে আরও একবার বসন্ত আসলে? হঠাৎ আরাফাত খেয়াল করল সে কি অবাস্তব জিনিস ভাবছে। সে অনুভব হলো তার হৃদস্পন্দন বেড়েই চলেছে। সে কি ভালোবেসে ফেলেছে প্রিয়ন্তীকে? তার মনের দুয়ারে কি তবে প্রিয়ন্তী নামক নারীটি নগ্ন পায়ে প্রবেশ করেছে? তার উন্মুক্ত হৃদয় কি তবে প্রিয়ন্তী নামক চোরাবালিতে আটকা পড়ে গিয়েছে? ইজ এনিথিং রং? আরাফাত সাহেব, আরাফাত সাহেব। প্রিয়ন্তীর তুরির আওয়াজে ধ্যান ভাঙ্গে আরাফাতের। প্রিয়ন্তী ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি ভাবছিলেন? কোনো সমস্যা? সমস্যা তো বটেই। কিন্তু সমস্যার সমাধান পাচ্ছি না। কি সমস্যা? বললে কি হবে? চেষ্টা করে দেখতেই পারি। সমস্যা বলছে সমস্যার সমাধান করবে। জি। বুঝবেন না, কেন ডেকেছেন? কি এমন জরুরি তরফ সেটা বলুন। আপনার সাহায্য চাই। কোন বিষয়ে? আরশাদ এবং রূপন্তীর বিষয়ে। আমি চাই আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হোক। তার জন্য যদি আপনার মার কাছে ক্ষমা চাইতে হয় আমি রাজি তাতে। খুব স্বাভাবিকভাবে কোনো ভনিতা ছাড়াই কথাটা বলল প্রিয়ন্তী। প্রিয়ন্তীর দৃষ্টি উৎসুক হয়ে আরাফাতের দিকে তাকিয়ে রয়েছে। আরাফাত নিশ্চুপ দৃষ্টিতে প্রিয়ন্তীর চোখের দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির সাথে তার দেখা খুব বেশি হয়নি।
তবে যখনই দেখা হয়েছে তখনই মেয়েটিকে রুদ্ররূপেই দেখে এসেছে আরাফাত। দমে যাবার মতো মেয়ে মোটেই প্রিয়ন্তী নয়। কিন্তু আজ মেয়েটির কোনো দোষ না থাকতেও সে রাফিজা বেগমের কাছে ক্ষমা চাইতে রাজি। আরাফাতের খারাপ লাগছে। মনে অপরাধবোধ কাজ করছে। গলায় কথা আটকে আসছে। নিজেকে যথাযথ শান্ত রেখে ধীর কণ্ঠে বলল, আমি চাই না আপনি আমার মার কাছে ক্ষমা চান। কিন্তু আমি চাই আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হোক। আমি ক্ষমা চাইলে যদি তাদের সম্পর্কটা, আপনি ক্ষমা চাইলেই আমার মার চিন্তাধার বদলাবে না, বরং এটা প্রমাণ হয়ে যাবে দোষটা আপনার ছিল। আমি সেটা চাই না। তাহলে আমার জন্য আমার বোনের জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে সেটা তো আমি নিতে পারবো না। মেয়েটা আমার ছোট বোন হলেও আমার কাছে সে আমার বাচ্চার মতো। বিগত একটা সপ্তাহ মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। এত নিরুপায় লাগছে নিজেকে। মাথাটা নিচু করে ধীর গলায় কথাটা বলল প্রিয়ন্তী। মেয়েটাকে এত অসহায় লাগছে আরাফাতের কাছে। শ্যাম বর্ণের চেহারাটা যেন আরও শ্যাম লাগছে। তার উদাস মুখখানা দেখে আরাফাতের বুকে ছ্যাতো করে ওঠে। যদি প্রিয়ন্তী রাফিজা বেগমের কাছে ক্ষমা চায় তবে হয়তো এই ব্যাপারটাকে নিয়ে পুনরায় চিন্তা করার একটি অবকাশ পাওয়া যেত। কিন্তু মন সায় দিচ্ছে না। প্রিয়ন্তীকে নিচু হতে দেখতে পারবে না সে। অনেক চিন্তা করল আরাফাত। কিন্তু শত চিন্তা করেও, আকাশ পাতাল ভেবেও উপায় বের করতে পারল না সে। প্রিয়ন্তীর সামনে বসে থাকাটা আরও বেশি কষ্টদায়ক লাগছে। এখন এখান থেকে প্রস্থান করাটাই উত্তম হবে। মানুষ তখন সবথেকে বেশি হতাশ হয়ে যায় যখন ইচ্ছে থাকতেও প্রিয়জনকে সহায়তা করার উপায় পাওয়া যায় না। আজ আরাফাত এই হতাশা যেন হাতে নাতে টের পাচ্ছে। আরাফাত উঠে দাঁড়ালো। হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আই এম সরি, আমার পক্ষে আপনাকে সহায়তা করা সম্ভব নয়। আমি আপনাকে ছোট হতে দেখতে পারবো না। বলেই হাঁটা দিল আরাফাত। প্রিয়ন্তীর উত্তরের অপেক্ষা করল না সে। প্রিয়ন্তী শূন্য দৃষ্টিতে আরাফাতের যাওয়ার পানে তাকিয়ে রয়েছে। ভেবেছিল লোকটার কাছে আসলে হয়তো কোনো উপায় বের হবে, কিন্তু সেখান থেকেও খালি হাত ফিরতে হলো তাকে। প্রিয়ন্তী এখনো সেখানেই বসে রয়েছে। উঠতে ইচ্ছে হচ্ছে না। নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আজ তার জন্যই হয়তো তার ছোট বোনকে এতটা কষ্ট পেতে হচ্ছে। কোনো একটা উপায় বের হতো। কি ভালোই না হতো। রুমের সব জিনিসপত্র উলটপালট হয়ে পড়ে রয়েছে। বিছানার তোশক উল্টে রয়েছে। বই খাতা নিচে গড়াগড়ি খাচ্ছে। শোপিচের ভাঙ্গা অংশগুলো মেঝেতে পড়ে রয়েছে। নিজের সমস্ত রাগ জড় বস্তুর উপর দেখানো একটি বদ অভ্যাস আরশাদের। আজও তার ব্যতিক্রম হয়নি। বাসার ছোট বলে সর্বদা তার জিদকে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে, কিন্তু আজ তার প্রয়োজনীয়তাও মিটানোর ইচ্ছে প্রকাশ করছে না কেউ। রূপন্তী তার প্রয়োজনীয়তা। রূপন্তী থেকে আলাদা হবার কথা কল্পনাও করতে পারে না সে। কিন্তু বাসায় যেন রূপন্তীর নামের আইন জারি হয়েছে। নামটা শুনলেই রাফিজা বেগমের মরাকান্দুনি শুরু হচ্ছে। বিভিন্ন উক্তি শুনতে হচ্ছে তাকে। 10 মাস পেটে ধরার এই প্রতিদান দিয়েছিস তুই? একটা মেয়ের জন্য মাকে অস্বীকার করছিস? মেয়েটা কি তোকে তাবিজ কবজ করছে বাপ? আরশাদও কম যাচ্ছে না। সে বিগত 2 সপ্তাহ যাবৎ সমানে হরতাল করেই যাচ্ছে। কিন্তু তাতেও খুব একটা সুবিধা হচ্ছে না। আরাফাতও কম চেষ্টা করেনি তার হরতাল সফল করার। কিন্তু মায়ের চোখের পানির কাছে সবকিছুই যেন বৃথা হয়ে যায়। এই অসফলতার রাগ সে ঘরের জিনিসগুলো ভেঙে মিটাচ্ছে। দরজায় ক্রমাগত আঘাত করে যাচ্ছেন রাফিজা বেগম, কিন্তু তাতেও টনক নড়ছে না আরশাদের। একটা সময় ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে সে, মাথার বা পাশটা ধপ ধপ করছে তার। মুখ শক্ত হয়ে আছে, চোখজোড়া লাল হয়ে আছে। কানে রাফিজা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। খোল না আরশাদ, দরজা খোল বাবা। 2 ঘন্টা হয়ে আসলো। আর কত নিজেকে আটকে রাখবি? কি রে বাবা, রাগ করিস না। মেয়েই তো একটা গেলে 4টা আসবে। আর ওই মেয়েকে বাসায় আনলেও যে তুই সুখী হতে পারবি তা তো নয়। যার বড় বোন সংসার করতে পারেনি, সে যে সংসার করতে পারবে তার কি গ্যারেন্টি? বাবা, আমি নিজে তোর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজে দেব। খোল না বাবা। যাবে এখান থেকে? রাগান্বিত কণ্ঠে কথাটা বলে আরশাদ। আরশাদের কথাটা শুনতাই কেঁপে উঠেন রাফিজা বেগম। ছেলের ধমকের সুর চোখে পানি জমিয়ে দিতে যথেষ্ট। মনের মাঝে সুপ্ত ক্ষোভ জন্মেছে রূপন্তীর প্রতি। আজ একটা মেয়ের জন্য তার ছেলে পর হয়ে গেছে তার। বিয়ে দিলে তো ছেলেটাই তার থাকবে না। শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিয়ে ধীর পায়ে হেঁটে রুমে চলে গেলেন তিনি। তার উদাস মুখখানা আরাফাতের চোখ এড়াল না। একদিকে ভাই তো অন্য দিকে মা। কাউকেই ফেলে দেওয়াটা সম্ভব নয়। মনে মনে একখানা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল আরাফাত।
যা চিন্তা করেছে তাতে হয়তো সবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু এ ব্যতীত কোনো উপায় নেই তার। সকাল 11টা। সকাল বেলায় আরাফাতের ঝাড়ি খেয়ে রুম থেকে বেরিয়েছে আরশাদ। রাফিজা বেগমের সাথে জরুরি ব্যতীত কথা বলা হচ্ছে না তার। রাফিজা বেগমও তার সাথে কথা বলছেন না। যে ছেলে মায়ের সাথে একটা মেয়ের জন্য খারাপ ব্যবহার করতে পারে সে আবার কিসের ছেলে? ডাইনিং টেবিলে ঠাস করে চায়ের কাপটা রেখে রান্নাঘরে চলে গেলেন তিনি। আমি চা খাই না। আমার কফি কোথায়? ওই রূপু না ফুপু তার কাছে যে চাও। হিনহিনে কণ্ঠে কথাটা বলেন রাফিজা বেগম। আরশাদও কম যায় না। চায়ের কাপটা ঠেলা দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে গেল সে। মুখ ফুলিয়ে সোফাতে গিয়ে বসে সে। তখনই কলিংবেলটা বেজে ওঠে। কলিংবেলের আওয়াজ শোনার পরও দরজা খোলায় কোনো আগ্রহ দেখায় না আরশাদ। আরশাদের এমন ব্যবহার দেখে বিরক্তি নিয়ে দরজাটা খুলেন রাফিজা বেগম। দরজা খুলতেই আক্কেলগুরুম হয়ে যায় তার। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে যায়। দরজার ওপারে মালা পরিহিত অবস্থায় প্রিয়ন্তী এবং আরাফাত দাঁড়িয়ে আছে। রাফিজা বেগমের অবাক মুখখানা দেখে হাসি মুখে আরাফাত বলে, বৌমাকে বরণ করবে না? কথাটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করল রাফিজা বেগমের। কি বলছে তার ছেলে? প্রিয়ন্তী তখন এগিয়ে এসে রাফিজা বেগমকে সালাম করতে যায়। রাফিজা বেগম এখনো তবদা মেরে আছেন। কি হচ্ছে না হচ্ছে সব যেন ঠিক মাথার উপর দিয়ে প্রজেক্টাইলের মতো যাচ্ছে। প্রিয়ন্তী তার পা স্পর্শ করতেই তিনি কেঁপে ওঠেন। সত্যি তার বাবু একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। যতদূর জানে মেয়েটি আরাফাত থেকে বয়সেও বড়। ভ্রু কুচকে হিনহিনে গলায় বলেন, এই মেয়ে তুমি আমাকে ছুবে না। এই সকাল সকাল এটা কি ফাজলামি হচ্ছে বাবু? প্রিয়ন্তী সালাম করতে যেও থেমে যায়, উঠে দাঁড়িয়ে আরাফাতের পাশে বাধ্য মেয়ের মতো দাঁড়ায়। আরাফাত বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, ফাজলামি কেন করব মা? আমি প্রিয়ন্তীকে ভালোবাসি। তাই বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, আসলে আমাদের সম্পর্কটা বেশ দিনের। সেদিন রূপন্তীকে দেখতে যেই জানতে পারি প্রিয়ন্তী রূপন্তীর বড় বোন। যা কাণ্ড ওখানে হয়েছিল। আমরা ভয় পেয়েছি, আমাদের বিয়েটাই না হয়। নিজেদের আলাদা রাখার চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। তাই আজকে বিয়ে করে ফেললাম। এত বড় একটা কাজ একা করে ফেললি বাবু? বিয়ের করেছিস তো করেছিস এই মেয়েকে কেন? নিশ্চয়ই এই মেয়েটা তোকে উস্কাইছে। বাবু সত্যি করে বলতো আইডিয়াটা কার? রাফিজা বেগম আর নিজেকে স্থির রাখতে পারলেন না। বেশ চিৎকার করেই কথাগুলো বলে উঠলেন। রাগে তার গা শিরশির করছে। আরশাদ এমন ধারা কাজ করলে তিনি মানতে পারেন, কিন্তু আরাফাত এমন কিছু করবে এটা কল্পনাতীত। গলায় অভিমানগুলো জমতে লেগেছে। তার শরীর কাঁপছে। প্রিয়ন্তীর উপর রাগ হচ্ছে। তাই শব্দাঘাত করছেন। গায়ে আঘাতের থেকে শব্দের আঘাতটা বেশি লাগে। প্রিয়ন্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। প্রতিবাদী স্বরে বলল, আপনার ছেলে কি বাচ্চা? আমি উস্কাবো? আমি তাকে আইডিয়া দিব? 27 বছরের ছোকরা। নিজ ইচ্ছেতে আমরা দুজন বিয়ে করেছি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। বাবু, কি বলছে এই মেয়ে? মা, এতদিন তো তুমিই আমার পেছনে ছুটতে বিয়ের জন্য। আজ করে ফেলেছি। ওভাররিয়েক্ট করো না। আর মা, আমি এই বিয়েতে সুখী। প্লিজ আমাদের মেনে নেও। আসো প্রিয়ন্তী। না, মোটেই না, এই মেয়ে আমার ঘরে ঢুকবে না। ওকে ওর বাড়ি রেখে আয়। মা, প্রিয়ন্তী আমার বউ। আমি যেখানে ওকে রাখবো ও সেখানেই থাকবে। এখন তুমি আমাদের ঢুকতে না দিলে আমি ওকে নিয়ে কোয়ার্টারে চলে যাব, ডিসিশন তোমার। আরাফাতের কথাটা বিদ্যুতের মতো কাজ করল। রাফিজা বেগম কোনো কথা বলতে পারলেন না। দরজাটা ছেড়ে দিলেন। তিনি তার ছেলেকে বেশ ভালো করেই চিনেন। আরাফাত এক কথার মানুষ। সে আরশাদের মতো চিল্লাপাল্লা করবে না। জিদ করবে না, কিন্তু একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। প্রিয়ন্তীকে না ঢুকতে দিলে সে এক কাপড়ে বাড়ি ছেড়ে দিবে, এটা বেশ ভালো করেই জানা আছে রাফিজা বেগমের। আরফাত ধীর কণ্ঠে একটা কথা বলে, মা, আমার কাছে প্রিয়ন্তী যতটা গুরুত্বপূর্ণ তুমিও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমাকে একজনকে বাঁচতে বলবে না। আমি একজনকে ছেড়ে আরেকজনকে বাঁচতে পারবো না। বলেই প্রিয়ন্তীর হাত ধরে ঘরে প্রবেশ করল আরাফাত। রাফিজা বেগম এখনো ঠায় দাঁড়িয়ে আছেন। ছেলের এমন আচরণ কখনোই কল্পনা করেননি তিনি। আরশাদ হা করে নিজের ভাইকে দেখে যাচ্ছে। বিগত 15 মিনিটের ঘটনা তার বিশ্বাস হচ্ছে না। তার ভাই প্রিয়ন্তীকে বিয়ে করে এনেছে। তাদের মাঝে সম্পর্কটা কবে হলো? তারা একে অপরকে কি আগ থেকে চিনে? হাজারো প্রশ্নের ভিড় জমেছে মাথায়। আরাফাত প্রিয়ন্তীকে নিয়ে তার রুমে প্রবেশ করেছে। এদিকে রাফিজা বেগম রোবটের মতো সোফায় এসে ধপ করে বসে পড়লেন। আরশাদের দিকে হতাশা চোখে তাকিয়ে বললেন, বাবু এমন একটা কাজ কিভাবে করল আরশাদ?
কি পাপ করছি? একটা ছেলে জাতের হয় নাই। কথাটা বলেই মরাকান্দন শুরু করলেন রাফিজা বেগম। আরশাদ মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না। শুধু তিনটা কথাই ঘুরপাক খাচ্ছে, কেন? কখন? কিভাবে? আরাফাতের রুমে বসে রয়েছে প্রিয়ন্তী, রুমটা বেশ ছোট। এক কোণায় একটা খাট, একটা ওয়ার্ড্রব এবং একটা টেবিল রয়েছে। টেবিলের উপর আরাফাতের সব আইনের বই এবং পুরস্কার রয়েছে। দেয়াল জুড়ে কিছু তার অর্জনের ছবি, পরিবারের ছবি এবং একটি বড় আয়না রয়েছে। ঘরের দক্ষিণে একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে বাসার কেচি গেটটা দেখা যায়। বাসাটা বেশ পুরনো। মিরপুরে এই দোতলার ছোট বাড়িগুলো এখনো দেখা যায়। দেয়ালে একটা ছবির দিকে এক নজরে তাকিয়ে রয়েছে সে। সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে আরাফাত, ছবিটা তার বাপাশ থেকে তোলা হয়েছে। যুবক হিসেবে সত্যিই সুদর্শন, যে কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাইবে। কথাটা ভাবতেই মুখে একটা আধার নেমে আসে প্রিয়ন্তীর। গতকালের ঘটনাগুলো সেলুলয়েডের ফিল্মের মতো চোখের সামনে ভাসতে থাকে। সন্ধ্যা 7টা। প্রিয়ন্তী তখন রোগী দেখতে ব্যস্ত। হঠাৎ একজন নার্স এসে তাকে বলে, ম্যাডাম, একজন আপনার সাথে কথা বলতে এসেছে। কে? জানি না ম্যাডাম। বললেন, আপনার সাথে 5 মিনিট কথা বলবেন। প্রিয়ন্তী রোগী দেখা শেষে কেবিনে প্রবেশ করতেই দেখে চেয়ারে আরাফাত বসে রয়েছে। আরাফাতকে দেখেই বেশ অবাক হয়ে যায় প্রিয়ন্তী। লোকটা 1 সপ্তাহ আগে তাকে ফিরিয়ে দিয়েছিল। আজ কি এমন হলো তার সাথে দেখা করতে আসলো? নিজেকে স্বাভাবিক রেখেই প্রিয়ন্তী বলল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্যের জন্যই এসেছি, এটা কিভাবে বুঝলেন? আমার সাথে আপনার তো এমন কোনো বন্ধুত্ব নেই যার জন্য সকাল সকাল আপনি গল্প করতে আসবেন। বলুন কি করতে পারি? আমাকে বিয়ে করতে হবে। নির্বিকার ভাবেই কথাটা বলল আরাফাত। আরাফাতের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে প্রিয়ন্তী। সে কি মজা করছে নাকি নেশা করে এসেছে এটা বুঝতে পারছে না। আরাফাত চোখ স্থির। মানুষ সাধারণত গুরুত্বপূর্ণ কথাগুলো এমন স্থির চোখে বলে। কোনো বিচলিতা তার মধ্যে কাজ করছে না। নিজের কানকে বিশ্বাস করাতে প্রিয়ন্তী প্রশ্ন করে উঠল, জি, বুঝিনি। কি করতে হবে? বিয়ে, বিয়ে করতে হবে। সকাল সকাল ডেট এক্সপায়ার গঞ্জিকা সেবন করেছেন? আমি সিগারেট খাই, তাও বেনশন। ড্রিঙ্ক করলেও 2-3 বছরে, তাও বন্ধুদের সাথে। গাঁজা ভালো লাগে না। আমি কি আপনার শখের বিবরণ চেয়েছি? হবু বউকে সব বলে রাখাটা ভালো। পরে ক্যাচক্যাচানি লাগবে না। ফাজলামি নাকি আমি আপনাকে কেন বিয়ে করব? যাতে আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হয়। খুব স্বাভাবিক ভঙ্গিমাতে কথাটা বলল আরাফাত। এই লোকটা আসলেই পাগল ছাগল। তার কাছ থেকে উপায় চেয়েছে, 1 সপ্তাহ পরেই উপায় নিয়ে হাজির হয়েছে এই পাগল লোক। প্রিয়ন্তী ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে তার দিকে তাকিয়ে আছে আরাফাতের দিকে, কিন্তু এসবকে উপেক্ষা করে স্বাভাবিকভাবেই বসে রয়েছে আরাফাত। প্রিয়ন্তী এবার ধীর কণ্ঠে বলল, এটা সম্ভব নয়, ওদের বিয়ে দেবার জন্য একটি মিথ্যে বিয়ে নাটক করা। আমরা মিথ্যে বিয়ে করব না। সত্যি সত্যি বিয়ে করব। আমি আপনাকে সত্যি বিয়ে করব। এটা কোনো নাটক সিরিয়াল নয়। আরাফাত সাহেব, প্লিজ রিয়ালিটিতে আসেন। রূপন্তী এবং আরশাদকে বিয়ে দেবার আরও উপায় আছে। আর উপায় নেই? মানে? মানে, অন্য কোনো উপায়ই তারা সুখী হবে না। শুধু শুধু তাদের প্যারা খেতে হবে। এর থেকে এটা ভালো না আমরা বিয়ে করে নেই। আমাদের বিয়েটা মা মেনে নিলে আর কোনো ঝামেলা হবে না। বিয়ে কোনো ফাজলামি নয়। জানি, আমি বিয়ে করতে চাই না। আর আপনিও মানুষের টন্ট শুনতে শুনতে বিরক্ত। আমাদের কাছে এর থেকে ভালো উপায় আর নেই। আমার আপনার কোনো স্বভাবে প্রবলেম নেই। আর 6 মাস আমার সাথে থাকলেই আপনি বুঝতে পারবেন। আর 6 মাস পর? আমি আপনার থেকে বয়সে বড়, ডিভোর্সি। এমন মেয়েকে আপনার মা মানবে? সেটা আমার উপর ছেড়ে দিন। জিদ ছেড়ে দিন আরাফাত। এটা জিদ নয়। আমি জিদ করি না। আমি আপনাকে কাল সকালের সময় দিচ্ছি, ভেবে দেখুন। রূপন্তীর জন্য এমনটা তো করতেই পারবেন। আর একটা কথা, আমি হয়তো আপনাকে ভালোবাসি। হয়তো? কারণ আমি ভালোবাসা নামক পথের নতুন পথিক। তাই বুঝতে পারছি না। আপনি পাগল। জানি। প্রিয়ন্তী বিরক্ত। আরাফাতের সাথে সে তর্কে পেরে উঠছে না। লোকটা কিছুই বুঝতে চাইছে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনাকে বিয়ে করব না। সেটা আপনার ইচ্ছে, তবে একটু রূপন্তীর কথাটা চিন্তা করে দেখবেন। মেয়েটার ভবিষ্যতের ব্যাপার। বলেই উঠে দাঁড়ালো আরাফাত। আরাফাতের বলা শেষ বাক্যটি বজ্রের মতো কাজ করল। সারারাত চিন্তা করেছে প্রিয়ন্তী। শেষমেশ আরাফাত নামক ব্যক্তিটিকে সে বিয়েটা করেই ফেলল। বাসায় কাউকেই সে জানায়নি। চিন্তা হচ্ছে, শিপন,
জাহানারা বেগম কিংবা রূপন্তী কি মেনে নিবে? চিন্তায় মগ্ন ছিল প্রিয়ন্তী। তখনই চলবে